যে মূলধন বাজেটিংয়ের যে অঙ্কগুলো আমরা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমি আরেকটি ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। একটু তোমরা সবাই একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। গত ক্লাসের যে ক্লাসটি আমি করেছিলাম সেই ক্লাসটির ধারাবাহিকতা রক্ষা করে আজকের ক্লাসটি আমি নিতে যাচ্ছি। তো আজকে যে ক্লাসটি নিব সেটি হচ্ছে গত ক্লাসে যে পিবিপি অর্থাৎ পেব্যাক পিরিয়ড কীভাবে বের করতে হয় আমরা সেই বিষয়টি একটু শিখেছিলাম। আজকে তার মানে দুইটা প্রকল্প যদি একই সাথে থাকে তাহলে আমরা কিভাবে পিবিপি বের করব এবং কোনটি আমাদের কাছে গ্রহণ করা উচিত এবং কোনটি গ্রহণ করা উচিত না। যদি দুইটা প্রকল্প একই সাথে থাকে, এমন হতে পারে যে ক একটি প্রকল্প, খ আর একটি প্রকল্প। এখন তুমি ক প্রকল্পে টাকা বিনিয়োগ করবা না খ প্রকল্পে টাকা বিনিয়োগ করবা, এরকম প্রশ্ন হয়তো হতেও পারে। যার জন্য আমরা আজকে দুইটা প্রকল্পের কম্পেয়ার করে দেখব যে কোন প্রকল্পটি আমাদের গ্রহণ করা উচিত এবং কোন প্রকল্পটি আমাদের গ্রহণ করা উচিত না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। আমি একটি অঙ্ক তোমাদের সামনে ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করছি। সেটি হচ্ছে এরকম যে আরএফএল কোম্পানি, আরএফএল কোংয়ের নিকট দুইটি প্রকল্প রয়েছে। প্রকল্প দুইটির আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। প্রকল্প দুটি হতে সম্ভাব্য আয়ের বিবরণী নিম্নরূপ। মানে আরএফএল একটি কোম্পানি, তার হাতে দুটি প্রকল্প রয়েছে। যে আরএফএল কোম্পানি সে একটা টাকা বিনিয়োগ করতে চাচ্ছে, কিছু অর্থ বিনিয়োগ করতে চাচ্ছে। সেই বিনিয়োগকৃত টাকা বিনিয়োগ যে টাকাটা সেটা দুইটা প্রকল্প, তার কাছে দুইটা অপশান আছে। একটা হচ্ছে ক অপশান আর একটি হচ্ছে খ অপশান। তো এই যে সে কোন কতে টাকা বিনিয়োগ করবে না খতে টাকা বিনিয়োগ করবে, এটাই হচ্ছে বিষয়। এটাই বলা হচ্ছে যে আরএফএল কোম্পানির নিকট দুটি প্রকল্প রয়েছে। প্রকল্প দুটির আয়ুষ্কাল 5 বছর। প্রকল্প দুটি হতে সম্ভাব্য আয়ের বিবরণী নিম্নরূপ। সম্ভাব্য আয়টা হচ্ছে কি, বছর সংখ্যা 5 বছর, কর পরবর্তী নিট নগদ প্রবাহ যেটা প্রকল্প ক, প্রথম বছরে 90,000, দ্বিতীয় বছরে 90,000, তৃতীয় বছরে 1,15,000, চতুর্থ বছরে 1,15,000, পঞ্চম বছরে 1,65,000। এটি হচ্ছে প্রকল্প কয়ের কর পরবর্তী যে নগদ প্রবাহ। যে ওই আরএফএল কোম্পানি যদি ক প্রকল্পে টাকা বিনিয়োগ করে তাহলে এই টাকাটা সে পাবে, ওই 5 বছর ধরে সে টাকাটা আসবে আর কি। এবার খ প্রকল্পের কর পরবর্তী নিট নগদ প্রবাহটা কীরকম? প্রথম বছর 60,000 টাকা, দ্বিতীয় বছর 80,000 টাকা, তৃতীয় বছর 1 লক্ষ টাকা, চতুর্থ বছর 80,000 টাকা, পঞ্চম বছর 2 লাখ টাকা। এই টাকাটা ক প্রকল্পের অনুরূপ খ প্রকল্প থেকেও এই টাকাটা যদি আরএফএল কোম্পানি খ প্রকল্পে অর্থ বিনিয়োগ করে তাহলে এই টাকাটা তাই সে ওই 5 বছর যাবৎ ফিরে পাবে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে প্রকল্প কয়ের প্রাথমিক এখানে আরেকটি বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে যে প্রকল্প কয়ের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 4 লক্ষ টাকা, প্রকল্প ক্ষয়ের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 4,50,000 টাকা। যদি প্রকল্পে কয়ে আরএফএল কোম্পানিকে 4 লক্ষ টাকা বিনিয়োগ করতে হয় তাহলে সে 5 বছর যাবৎ এই টাকাটা পাবে। আরেকটি প্রকল্প যেটি রয়েছে খ প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 4,50,000 টাকা। অর্থাৎ খ প্রকল্পে যদি আরএফএল কোম্পানি এই 4,50,000 টাকা বিনিয়োগ করে তাহলে সেই 5 বছর যাবৎ এই টাকাটা সে পাবে। এখন পিবিপির আমরা যে নিয়ম বা ফর্মুলা যেটা বের করতে হয় সেটি হচ্ছে ক ও খ প্রকল্প যদি পরস্পর বর্জনশীল হয়। তোমার জন্য এখন যে প্রশ্নটি আমি উপস্থাপন করছি সেটি হচ্ছে ক ও খ প্রকল্প যদি পরস্পর বর্জনশীল হয় তাহলে কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত। এটিই হচ্ছে আমাদের তোমাদের কাছে প্রশ্ন।
তাহলে আমরা প্রথমে অঙ্কটি সুন্দরভাবে বুঝলাম। এখন আমরা দেখব যে ক প্রকল্পটি না ক প্রকল্প না খ প্রকল্প আমাদের গ্রহণ করা উচিত। তো এটা করতে গেলেই প্রথমে আমাদের দুইটা যে প্রকল্প আছে, দুইটা প্রকল্পের পিবিপিটা অবশ্যই আমাদের বের করতে হবে। পিবিটা যখন যদি আমরা বের করতে পারি, পিবি রেজাল্টের সাথে দুইটা প্রকল্পের পিবি রেজাল্টের সাথে তুলনা করেই তখন আমরা বলতে পারবো যে আমাদের কাছে কোন প্রকল্পটি গ্রহণ, মানে আরএফএল কোম্পানি কোন প্রকল্পটি গ্রহণ করবে অথবা করবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও একটু মনোযোগ সহকারে দেখো। এখন আমি তোমাদের সামনে এই যে কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত এবং উচিত না সেই বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি। প্রকল্প ক, আমাদের এই প্রকল্প ক এর পিবিপি বের করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, এটা পিবিপি নির্ণয়ের যে ছক, ক্রমযোজন টেবিল, অর্থাৎ আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। সেটা হচ্ছে ক্রমযোজন টেবিল। এটি আমাদের তৈরি করতে হবে ক প্রকল্পের জন্য। সেটি কীরকম, বছর আন্তঃপ্রবাহ, এটা হবে বছর নগদ আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ, আর ক্রমযোজিত আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত আন্তঃপ্রবাহ। এই দুটো আমাদের প্রথমে যেটা থাকবে সেটি হচ্ছে বছর 1, 2, 3, 4, 5। আমাদের প্রথম বছরে কয় টাকা আসছিল, 90,000 টাকা। দ্বিতীয় বছর কত, 90,000 টাকা। তৃতীয় বছর কত, 1,15,000 টাকা, 1,15,000 টাকা। চতুর্থ বছর কত, 1,15,000 টাকা। পঞ্চম বছর কত, 1,65,000 টাকা। এটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। আর ক্রমযোজিত কিভাবে বের করতে হয় সেটা আমরা গত ক্লাসে বলেছিলাম। আমি আবারও এটা একটু ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম যে বছর যেটা আছে সেটা হচ্ছিল 90,000 টাকা। 90,000 টাকার সাথে এই 90,000 দ্বিতীয় বছরের 90,000 যোগ হবে, তাহলে কত হলো, 1,80,000 টাকা। 1,80,000 টাকার সাথে 1,15,000 যোগ হবে, 2,80,000 আর 15, 95,000 টাকা। 2,95,000 টাকা। 2,95,000 টাকার সাথে আবার 1,15,000 যোগ হবে, 4,10,000 টাকা। 4,10,000 টাকা। আর পঞ্চম বছরে 4,10,000 সাথে আবার 1,65,000 যোগ হবে, 5,75,000 টাকা। 5,75,000 টাকা। অর্থাৎ ক্রমযোজিত যে নগদ আন্তঃপ্রবাহ সেটি হচ্ছে প্রথম বছরে যেটা দেওয়া আছে 90,000 টাকা। 90,000 টাকা চলে আসবে, 90,000 টাকার সাথে দ্বিতীয় বছরের নগদ আন্তঃপ্রবাহ যোগ হবে। যোগ হওয়ার পরে যেটি হবে তার সাথে তৃতীয় নগদ আন্তঃপ্রবাহ যোগ হবে, তারপরে যা হবে তার সাথে চতুর্থ বছরের নগদ আন্তঃপ্রবাহটা যোগ হবে, তারপরে যা হবে। এইভাবে কন্টিনিউ প্রসেসে চলতে থাকবে। যদি আরও বছর সংখ্যা এখানে থাকতো তাহলে আমরা আবার এখানে আরও সংখ্যা আসতো। এটি হচ্ছে আমাদের ক্রমযোজন
টেবিল। তো এখন আমরা এখান থেকে পিবিপি কিভাবে নির্ণয় করতে হয়, গত ক্লাসে আমি পিবিপি নির্ণয়ের যে ফর্মুলা যেটি ছিল সেটি হচ্ছে পিবিপি ইকুয়াল টু, যে ফর্মুলার মাধ্যমে আমি অঙ্ক তোমাদের শিখিয়েছিলাম সেটি হচ্ছে পিবিপি ইকুয়াল টু এ প্লাস সি এফ ও মাইনাস সি ডিভাইডেড ডি। এবং এই সূত্রটিও আমি গত ক্লাসে তোমাদের সামনে সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম। তো এখন দেখব যে আমরা পিবিপি কিভাবে নির্ণয় করব। অর্থাৎ আমাদের প্রথমেই যেটা দেখতে হবে, এই প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ কত ছিল? 4 লক্ষ টাকা। প্রাথমিক বিনিয়োগ ছিল 4 লক্ষ টাকা। আমাদের মানে আমাদের যে নিয়ম অনুযায়ী প্রথম কথা আসবে যে কোন বছরে আমি 4 লক্ষ টাকা ফেরত পাচ্ছি। অর্থাৎ বেশি হবে না, 4 লক্ষ টাকার বেশি হবে না, একটু কম হলে হোক। তাহলে প্রথম বছরে ক্রমযোজিত সংখ্যা কত আমার কত ফেরত পাচ্ছি? 90,000। দ্বিতীয় বছর 1,80,000। তৃতীয় বছরে কত টাকা ফেরত পাচ্ছি? 2,95,000। 2,95,000। চতুর্থ বছরে কত পাচ্ছি? 4,10,000। এই দুটো, অর্থাৎ এখানে আমাদের এই দুটো সংখ্যা থেকে একটি সংখ্যা আসতে হবে। তো আমার নিয়ম অনুযায়ী যেটা আসবে আমরা সেটি নিব। সেটি হচ্ছে, আমি আবারও বলছি যে আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল 4 লক্ষ টাকা। আমাদের কথা মতো যে তুমি এমন একটি বছর নির্ধারণ করবে যে বছরে তোমার টাকাটা ফিরে আসবে অথবা বিনিয়োগকৃত টাকার কাছাকাছি আসবে। যে এমন একটি বছর নির্ধারণ করতে হবে যে বছরে তোমার বিনিয়োগকৃত টাকাটি ফেরত আসবে অথবা ওই বিনিয়োগকৃত টাকার কাছাকাছি টাকা ফেরত পাওয়া যাবে। তো তৃতীয় বছরে আসবে কত? 2,95,000 টাকা। আর চতুর্থ বছরে আসতেছে কত? 4,10,000 টাকা। তাই 4,10,000 টাকা যদি আসে তাহলে আমার 4 লক্ষ টাকার থেকে বেশি, এটা হচ্ছে বেশি। আর এটা হচ্ছে কম। কিন্তু এই 4 লাখের কাছাকাছি 2,95,000 টাকাই এখানে আছে। যেহেতু এরপরে যেটা আসবে সেটি বেশি হয়ে যাচ্ছে, সেহেতু আমাদের এই বেশিটা নিব না, কাছাকাছি যেটা থাকবে সেটি নিব। অর্থাৎ এখানে যদি আরও এই 2 লাখ টাকাও থাকতো তাহলে আমরা এই 2 লাখ টাকাটাকেই আমরা বছর হিসেবে বিনিয়োগকৃত টাকা ফেরতের কাছাকাছি বছর হিসেবে চিহ্নিত করতাম। আচ্ছা, তাহলে আমরা কোনটাকে বলবো? 2,75,000। অর্থাৎ এই 3 বছরে আমরা 3 বছরটাকে এ হিসেবে চিহ্নিত করব। কারণ এই 3 বছরে আমার ওই 4 লক্ষ টাকার বিনিয়োগকৃত যে 4 লক্ষ টাকা সেটি কাছাকাছি চলে আসছে এ। আর সিটা কি হবে? এই সিটা হবে এ বছরের ক্রমযোজিত নগদান্ত প্রবাহ। অর্থাৎ এই বছরের যে ক্রমযোজিত কত, এটা হচ্ছে সি। আর ডিটা কি হবে? এ বছরের পরবর্তী বছরের নগদান্ত প্রবাহ। অর্থাৎ এইটাকে ডি হিসেবে চিহ্নিত করতে পারবো। তাই এ, সি এবং ডি এই 3টি সংখ্যা যদি আমরা বের করতে পারি তাহলে এই ফর্মুলা পিবিপি ইকুয়াল টু এ প্লাস সি এফ ও মাইনাস সি ডিভাইডেড ডি। অর্থাৎ সিএফও তো দেওয়াই আছে, সিএফও ইকুয়াল টু 4 লক্ষ টাকা প্রাথমিক বিনিয়োগ। এখন যদি আমি এই মানগুলো এখানে বসিয়ে দিই তাহলে কি হবে দেখা যাক। পিবিপি ইকুয়াল টু এস 3 বছর, যোগ
সিএফ হচ্ছে 4 লক্ষ, 4 লক্ষ, আর সি 2,95,000, 2,95,000 ডিভাইডেড ডি 1,15,000, 1,15,000 ইকুয়াল টু 3 প্লাস এখানে কত থাকবে, 4 লক্ষ থেকে 2,95,000 বাদ দিলে 1,05,000, 1,05,000 ডিভাইডেড 1,15,000, 3 যোগ এটাকে ভাগ করলে 0.91 আসবে, অর্থাৎ 3.91 বছর এটা। তাহলে আমরা প্রথম প্রকল্পের প্রকল্পের যে পিবিপি সেটাকে যদি আমরা নির্ণয় করি তাহলে দেখা যাচ্ছে যে 3.91, প্রায় 4 বছর পরে আমি বিনিয়োগকৃত টাকাটি ফেরত পেতে পারবো। তদ্রূপ আমি এখন আমার প্রকল্প কয়ের যে বিনিয়োগকৃত সময়কাল সেটা আমরা পেয়ে গেছি 3.91 বছর। এখন আমরা প্রকল্প ক্ষয়ের বিষয়টি এখন আমরা দেখব যে ক্ষয়ে কি হয়েছে। প্রকল্প খ, প্রকল্প ক্ষয়ের প্রথম যে প্রকল্প এটা হচ্ছে প্রকল্প খ। নগদ আন্তঃপ্রবাহ প্রথম বছর 60,000 টাকা, দ্বিতীয় বছর 80,000 টাকা, 80,000 টাকা, তৃতীয় বছর 1 লক্ষ টাকা, চতুর্থ বছর 80,000 টাকা, পঞ্চম বছর 2 লক্ষ টাকা। এটা আর এর সিএফও দেওয়া আছে, প্রাথমিক বিনিয়োগ যেটা আছে 4,50,000 টাকা এটা। তাহলে কর্মযোজিত নগদ আন্তঃপ্রবাহ সেটা কীভাবে বের করব? প্রথম বছর যেটা দেওয়া আছে 60,000 টাকা, দ্বিতীয় বছর 60-এর সাথে 80 যোগ হবে 8-7 8-6-14 1,40,000 টাকা, তার সাথে 1 লাখ যোগ হবে 2,40,000 টাকা, এর সাথে 80,000 যোগ হবে 8-4-12 3,20,000 টাকা, 3,20,000 টাকা, 3,20,000 টাকার সাথে 2 লাখ হবে যোগ 5,20,000 টাকা। এটা হচ্ছে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। এই ক্রমযোজিত থেকে তদ্রূপ আমরা প্রকল্প কয়ের ক্ষেত্রে যেভাবে পিবিপি নির্ণয় করেছি ঠিক একইভাবে এই প্রকল্প থেকেও আমরা পিবিপিটি নির্ণয় করব। সেটি হচ্ছে প্রথমেই আমরা দেখব যে কোন বছরে টাকাটি ফেরত আসছে বা ফেরতের কাছাকাছি আসছে, সেটা প্রথম নির্ধারণ করতে হবে। সেটি হচ্ছে আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল 4,50,000 টাকা, তাহলে 4,50,000 টাকা প্রথম বছরে নেই, দ্বিতীয় বছরে নেই, তৃতীয় বছরে নেই, চতুর্থ বছরে 3,20,000, কিন্তু পঞ্চম বছরে দেখা যাচ্ছে 5,20,000, তাহলে 4 লক্ষর কাছাকাছি এইটি 3,20,000 টাকা। তাহলে আমরা এই 3,20,000 টাকা কততম বছরে আছে? 4তম। এইটাকে আমরা এই হিসাবে চিহ্নিত করতে পারি, এই 4 বছরটাকে আমরা এই হিসাবে চিহ্নিত করতে পারি। আর এ বছরে যেটা কর্মযোজিত হয়েছে সেটাকে আমরা সি হিসাবে চিহ্নিত করতে পারি, সেটা হচ্ছে সি। আর এ বছরে পরবর্তী বছরে যে টাকাটা আমরা নগদান্ত প্রবাহ হয়েছে সেটি হচ্ছে ডি, অর্থাৎ এই 2 লক্ষ টাকা আসছে,
দিই। এখন এই মানগুলো যদি আমি এখানে বসিয়ে দিই, এ আছে 4 বছর যোগ সিএফও 4,50,000, 4,50,000 মাইনাস সি আছে 3,32,000, $3,32,000 ডিভাইডেড ডি 2 লাখ। এটা 4,50,000 থেকে 3,20,000 টাকা যদি বিয়োগ হয় তাহলে কয় টাকা থাকবে? 2 আছে কত, 10 হয়, 8 হতে 1, 4, 1, 1,80,000। 4,50,000 থেকে 4,50,000 থেকে যদি আমি 3,20,000 3,20,000 টাকে 3,20,000 হবে। 3,20,000 যদি আমি বিয়োগ করি তাহলে 3,20,000, 3,2,0,0,0, 3,20,000। এটাকে যদি বিয়োগ করি, 2 আছে কত, 5 হয়, 3 হাতে কিছু নেই, 1,30,000 থাকবে। 1,30,000 ডিভাইডেড হচ্ছে 2 লক্ষ টাকা। চার যোগ এটাকে যদি আমি ভাগ করি, 1,30,000কে 2 লাখ দিয়ে যদি ভাগ করি তাহলে 0.65, অর্থাৎ 4.65 বছর। আমরা ক প্রকল্পে দেখছিলাম যে প্রকল্প কয়ের যে রেজাল্ট আমরা পেয়েছিলাম সেটি হচ্ছে ক প্রকল্প কয়ে পেয়েছিলাম 3.90 আর খতে পেলাম হচ্ছে 4.65। এই দুটি রেজাল্ট আমরা পেলাম। যে প্রকল্প কয়ে থেকে আমাদের পিবিপি যেটি আসবে সেটি হচ্ছে 3.9 বছর, আর খ প্রকল্প থেকে যে পিবিটি আমরা পেলাম সেটি হচ্ছে 4.65 বছর। এখন আমাদের যে অঙ্ক যে প্রশ্ন যেটি দেওয়া ছিল সেটি হচ্ছে পরস্পর বর্জনশীল যে দুটো কোম্পানির মধ্যে আমরা কোন কোম্পানিতে অর্থ বিনিয়োগ করব, মানে কাকে কোন কোম্পানিতে আমাদের অর্থটি বিনিয়োগ করা উচিত ছিল। তো যেহেতু আমাদের মূল সময় ছিল যে 5 বছর, দুটো প্রকল্পই থেকেই কিন্তু আমি 5 বছর সময়ের আগেই আমি বিনিয়োগকৃত টাকাটি ফেরত পাচ্ছি। এই কারণেই এইটা হচ্ছে পরস্পর বর্জনশীল কোম্পানি। যদি আমার এই 5 বছর থেকে 5 বছরের বেশি সময় কোনো কোম্পানি থেকে টাকাটি ফেরত আসতো তাহলে সেটাকে পরস্পর বর্জনশীল কোম্পানি বলা হতো না। যেহেতু একই সময় ওই 5 বছরের মধ্যে আমি টাকাটি ফেরত পাচ্ছি সেহেতু এটাকে পরস্পর বর্জনশীল কোম্পানি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তো এখন যেটা আমরা গ্রহণ করব, যেহেতু আমার ক প্রকল্পে যে টাকাটা আমি বিনিয়োগ করব সেই টাকাটা প্রায় 3 বছর, প্রায় 4 বছরের মধ্যে আমি টাকাটা ফেরত পাবো, আর খ প্রকল্পে প্রায় 4.5 বছর অর্থাৎ 4.65 বছর পরে আমি বিনিয়োগকৃত টাকা ফেরত পাবো। অর্থাৎ আরএফএল কোম্পানি দুটি হাতে যে প্রকল্প দুটি ছিল, তো সেই প্রকল্প দুটির যে পিবিপি আমরা বের করলাম সেটি হচ্ছে ক প্রকল্পটি আরএফএল কোম্পানির অর্থ বিনিয়োগ করা উচিত। কারণ এখানে ক প্রকল্প থেকেই টাকাটি আমি সংক্ষেপে ফেরত পেতে
পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে এই পিবিপি দিয়েই আজকের এই অধ্যায় না এই ক্লাসটি এখানেই শেষ করতে চলছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট বা কমেন্টের মাধ্যমে সেটি জানাবে। আমি তোমাদের সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। তোমরা যে যেখানেই থাকো সবাই সুস্থ এবং সুন্দর থাকো এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি।